বাঁধন রূপের অধিকারী। লেখিকা সুমি চৌধুরী। পর্ব ১৯। বাঁধনের হাত মাঝপথেই আচমকা থমকে যায়। ঘাড় বাঁকিয়ে রূপার দিকে তাকায়। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ দুটো জবা ফুলের মতো লাল করে ফেলেছে। এখনো অবিরত কাঁদছে। গাল দুটো লাল হয়ে উঠেছে। ঠোঁট দুটো তীব্র ভয়ে তীর করে কাঁপছে। রূপা এই মায়াবী অশ্রুসিক্ত মুখটা দেখে বাঁধনের বুকে অদ্ভুত কেমন জানি নেশা লেগে যায়। ভেতরে চোরা রাগটা অজান্তে একদম শিথিল হয়ে আসে। সে হাত আলগা করে ক্যান্ডিকে ছেড়ে দেয়। ক্যান্ডি ছাড়া পেয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রূপা কিছু বুঝে ওঠার আগেই বাঁধন শক্ত মুঠোয় তার হাতটা ধরে এক চরম ঝাটকায় রূপাকে ফ্লোরে থেকে তুলে সোজা দেয়ালের সাথে পিষে ধরে। বাঁধন তার মুখটা রূপার মুখের একদম কাছে নিয়ে আসে, এতটাই কাছে যে একে অপরের তপ্ত নিঃশ্বাস একদম গা ছুঁয়ে যায়। হঠাৎ করে বাঁধন তাকে এইভাবে দেয়ালের সাথে চেপে ধরল কেন ভেবে রূপার দম বন্ধ হওয়ার উপক্রম হয়। সে ছাড়া পাওয়ার জন্য দু হাত দিয়ে ব্যাকুল হয়ে ছটফট করতে থাকে, কিন্তু বাঁধনের শরীরটা তীব্র পুরুষালী ঘ্রাণ তার নাক বেয়ে একদম কলিজার ভেতরে ঢুকে যায়। ভয়ে আর এক অজানা অনুভূতিতে রূপার পুরো শরীর অবশ হয়ে আসে। বাঁধন রূপার চোখের দিকে তাকিয়ে বলে, রূপ দেখিয়ে ম্যাড বানাতে চাস? নিজেকে কি ভাবিস তুই? একটা কথা কান খুলে শুনে রাখ, পৃথিবীতে সব ছেলে তোর জন্য পাগল হয়ে গেলেও আই ডোন্ট কেয়ার। এই দাওয়াত অধীর বাঁধন কোনোদিন কারোর জন্য পাগল হয়নি, আর না কোনোদিন হবে। এই বাঁধনের মনে তোর জন্য ভালোবাসা না, শুধু ঘৃণাটুকুই বেঁচে আছে। সো ডোন্ট ট্রাই টু প্লে উইথ মি। বাঁধনের এই রহস্যময় কথার মানে বোঝে না রূপা। অশ্রু চোখে অবাক হয়ে তার দিকে তাকায়, কিন্তু মুখে উত্তর দেওয়ার মতো সাহস পায় না। বাঁধন ফের বলে, কি হলো, কথা বলছিস না কেন? ডোন্ট ইউ হ্যাভ এনি ওয়ার্ড? রূপা নিজেই কাঁপতে থাকা কণ্ঠটাকে কোনো মতে সামলে নিয়ে শুধায়, কি বলছেন ভাইয়া এসব? বাঁধন এক দৃষ্টিতে পাকা এসে বলল, বুঝতে পারছিস না কি বলছি? আর ইউ আন্ডার এইজ ফিটার খাস? রূপা কিছুতেই বুঝতে পারছে না বাঁধন হঠাৎ এমন খেপাটে আচরণ করছে কেন। বাঁধনের চোখ দুটো রক্তবর্ণ লাল হয়ে উঠেছে। সে চোখে এক অদ্ভুত মাতাল করা নেশা, যা সম্পূর্ণ রূপার উপর আটকে আছে। রূপার এই অসহায় আকুল চাওয়ানি বাঁধনের হাটে গিয়ে তীব্র তীরের মতো লাগে। সে নিজের ভেতর পরিষ্কার বুঝতে পারছে না। মেয়েটাকে এত কাছ থেকে দেখলে কেমন জানি ম্যাড হয়ে যাচ্ছে সে। নিজের উপর থেকে সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলছে সে। বাঁধনের এত কাছের উপস্থিতিতে রূপার শরীর একদম অবশ হয়ে আসছে। ভয়ে আর এক অজানা তীব্র অনুভূতিতে তার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। বাঁধন রূপার এই লাজুক আর কাবু অবস্থায় ঝটপট বুঝে নেয়। সে এক ঝটকায় উল্টো ঘুরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে যথাযথ স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলে, আমার ল্যাপটপ ভেঙে দিল ওই বিচ্ছু একটা বাচ্চা। ওই ল্যাপটপের দাম কত জানিস? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রূপা নিজের ধকপক করতে থাকা বুকে হাত রেখে বড় বড় শ্বাস নেয়। নিজেকে কোনো মতে একটু সামলে নিয়ে কাপা কণ্ঠে বলে, ও ইচ্ছে করে করিনি, ভুল করে পড়ে গেছে। বাঁধন রূপার দিকে আবারও শটান ঘুরে দাঁড়ায়। তার চোখের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, ওটা আমার গভর্নমেন্ট থেকে দেওয়া অফিসিয়াল ল্যাপটপ ছিল, মাত্র কিছুদিন হলো। এখন আমি ওদের কি জবাব দেব? হোয়াট গুড আই সে? বলবো একটা বিচ্ছু একটা বাচ্চা এটা নষ্ট করে ফেলেছে? রূপা চরম অপরাধীর মতো মাথা নিচু করে ফেলে, নিজের হাত দুটো শক্ত মুঠি করে নেয়। একদম নিচু কণ্ঠে বলে, সরি ভাইয়া। এই একটা শব্দ শোনা মাত্র বাঁধনের ভেতরে দমে যাওয়া রাগটা যেন আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। রূপাকে আবার দেয়ালের সাথে সজোরে চেপে ধরল বাঁধন। নিজের মুখটা আর তার মুখের একদম ইঞ্চিখানেকের দূরত্ব এনে ক্ষিপ্ত কণ্ঠে বলে, থাপ্পড়ে গাল লাল করে দিব। তোকে বলছি না আমাকে ভাই ডাকবি না? হাউ ডেয়ার ইউ! সাহস কি করে হয় আমাকে ভাই ডাকার? ডুকরে কেঁদে ওঠে রূপা। তার চোখের অবিরাম পানি বাঁধনের বুকের শার্টে লেপটে যাচ্ছে। সে চোখ বুজে ছটপট করতে করতে আকুল কণ্ঠে বলে, রুমে যাব, ছাড়েন আমাকে, আর আমি ল্যাপটপ কিনে দেব 1 সপ্তাহের মধ্যে। মস্তিষ্ক দাউ দাউ করে জ্বলে ওঠে বাঁধনের। বুকের ভেতরে চেপে থাকা তীব্র ক্ষোভ অহংকার এক নিমিষেই চারা দিয়ে ওঠে। চোখের মণি দুটো রাগে স্থির হয়ে যায়। সে রূপার অবাধ্য চোখের দিকে তাকিয়ে ধিক্কারের কণ্ঠে বলে, কি বললি? ল্যাপটপ কিনে দিবি? দাম কত জানিস এর? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তোর বাবারও যোগ্যতা নেই এই ল্যাপটপ কিনে দেওয়ার। তোর বাবার যোগ্যতা নেই বলেই তো তোর মা লোভে আমার বাবার কাছে এসেছে, আর তুই কি না আমার ল্যাপটপ কিনে দিবি? হাউ সো ফানি!
বাঁধনের এত কাছে এক মুহূর্তেই দম নিতে পারছে না রূপা। বাঁধনের শরীরের তীব্র ঘ্রাণ, মুখের উত্তপ্ত তড়িৎ নিঃশ্বাস তাকে যেন জ্যান্ত মেরে ফেলছে। প্রতি সেকেন্ডে তার ভেতরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে। সে দেয়ালের শক্ত পলেস্তারার সাথে নিজের শরীরটাকে আরো বেশি লেপ্টে দিয়ে কাতর কণ্ঠে বলে, ছাড়ুন প্লিজ। রূপা ছটফটানি বাঁধনের মনে এক তীব্র পুরো আনন্দ দিচ্ছে। নিজের চোরা স্বভাবের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে আরো এগিয়ে আসে। মেয়েটাকে যেন নিজের সমস্ত পুরুষ শক্তির নিচে একদম বিলীন করে দিতে চায়। রূপা থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের একদম মুখোমুখি নিজের ঠোঁট জোড়া এনে এক দৃষ্টিতে তাকে একদম নিচু গম্ভীর স্বরে বলে, যদি না ছাড়ি। কথাটা শেষ হতেই রূপার পুরো শরীর নিস্তেজ হয়ে ঢলে পড়ল বাঁধনের শক্ত বুকের উপর। জীবনের প্রথম কোনো পুরুষ মানুষ তার এত সীমানায় ভেতরে এসেছে, এতটা নিবিড়ভাবে তাকে অবরুদ্ধ করেছে। পুরুষের শরীরের অচেনা তীব্র সুবাস, মুখের তপ্ত নিঃশ্বাসের ঝাপটা রূপার চেনা জগৎটাকে এক নিমিষেই ওলটপালট করে দিল। 1 সেকেন্ড 2 সেকেন্ড মাথার ভেতর সবকিছু কেমন যেন ফাঁকা হয়ে এলো। স্নায়ুর উপর থেকে সমস্ত জোর হারিয়ে এক গভীর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে পড়ে গেল সে। রূপার মেঘবরণ লম্বা চুল গোছা বাঁধনের শার্টের বোতামে আটকে চারপাশে জড়িয়ে ছড়িয়ে আছে। মেয়েটার এমন অবাধ্য নৈকট্যে বাঁধনের বুকের ভেতরের ধুকপুকানি আচমকা তীব্র গতিতে বেড়ে গেল। সম্পূর্ণ নিথর হয়ে মেয়েটা ঢলে আছে বাঁধনের শক্ত বুকে। শরীরে কোথাও কোনো স্পন্দন নেই সামান্যতম নড়াচড়া। বাঁধন রূপার অবশ মাথার দিকে বুক থেকে আলতো করে ধরে সোজা করার চেষ্টা। রাতের শরীরটা মেঝের উপর পড়ে যেতে নিল। মুহূর্তে অসতর্কতায় বাঁধন দুহাতে তার নরম কোমর জড়িয়ে নেয়। মেয়েটার পুরো শরীরটা এখন শূন্যের মধ্যে ঝুলে আছে। বাঁধন স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে রূপার মুখের দিকে। বন্ধ চোখের পাতার পানি লেপ্টে আছে। ঘন চোখের পাপড়িগুলো কান্নায় ভিজে একাকার। নিষ্পাপ কোনো বাচ্চার মতো দেখাচ্ছে তাকে। চেতনা হারানো এই রূপসী মেয়েটাকে দেখতে এই মুহূর্তে আরো অদ্ভুত আকর্ষণীয় সুন্দর লাগছে, যা দেখে বাঁধনের ভেতরের তৃপ্ত আবেগ চারা দিয়ে বুকে যেন এক প্রবণ ঝড় তুলে দিল। এক ঝটকায় নিজের কোল পাজায় তুলে নেয় রূপাকে। রূপার ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে চরম বিরক্তি মাখা চড়া কণ্ঠে বলে, মেয়েটা কি খায় না কিছু? কথায় কথায় এমন জ্ঞান হারিয়ে ফেলে কেন? ইটস সো অ্যানোয়িং। অচেতন রূপাকে কোল পাজায় জড়িয়ে সোজা রূপার নিজের শান্ত চিহ্ন রুমে নিয়ে আসে বাঁধন। বৃষ্টি ততক্ষণে শাওয়ার শেষ করে ভেজা চুলে ফ্রেশ হয়ে রুমে ফিরে এসেছে। বাঁধন আলতো ছোঁয়ায় রূপাকে বিছানায় নরম তোষকে সাবধানে শুয়ে দিল। ঠিক তখনই বৃষ্টি বেলকনি থেকে ঘরের ভেতরে পা রাখতে এই অভাবনীয় দৃশ্য দেখে মারাত্মক স্তব্ধতায় থমকে যায়। সে কাঁপা কাঁপা ঠোঁটে স্পষ্ট গলায় বলে, রূপার কি হয়েছে? বাঁধন এক পলক বৃষ্টির দিকে তাকায়। নিজের স্বভাবসুলভ রুক্ষ গম্ভীর্য ধরে রেখে চড়া কণ্ঠে বলে, জ্ঞান হারিয়েছে। মুখে পানি দাও, ঠিক চলে আসবে। অ্যান্ড হ্যাঁ, জ্ঞান আসলে বলবে ঠিকমতো খেতে। শি ইজ সো উইক। কথাটা শেষ করে ঘর থেকে তড়িৎ গতিতে বেরিয়ে যায় বাঁধন। বৃষ্টি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। নিজের ভেতরে জড়তা কাটিয়ে সোজা ঠান্ডা পানি এনে রূপার ফ্যাকাশে চোখে মুখে আলতো করে ছিটিয়ে দেয়। রূপা কপাল কুঁচকে এক গভীর স্বস্তি নিয়ে আস্তে আস্তে চোখ খোলে। কোথায় আছে বোঝার চেষ্টা করলো রূপা। বিছানার পাশে বসা বৃষ্টির কপালে হাত দিয়ে বেশ উদগ্রীব হয়ে শুধালো, কি রে, কি এমন হয়েছিল যে তুই আবার জ্ঞান হারিয়েছিস? সব স্মৃতি যেন এক ঝটকায় মগজে ফিরে এলো রূপার। মনে পড়ে গেল সবকিছু। বাঁধনের একদম কাছে আসা, তার পুরুষালী শরীরের মাদকতাময় ঘ্রাণ, সবকিছুই যেন তাকে এক অদ্ভুত অস্থিরতার অতল গহ্বরে ফেলে দিল। রূপাকে এমন নিঝুম হয়ে চুপচাপ থাকতে দেখে বৃষ্টি পুনরায় বলে, কি রে, কি হলো বল? রূপা নিজের ভেতরের প্রবল ছটফটানি নিমিষে আড়াল করে নিল। মলিন ঠোঁটে স্ল্যাম হাসি ফুটিয়ে বলে, কিছু হয়নি শুধু। নিমেষে দুই ভ্রু কুঁচকে তাকালো বৃষ্টি। তীব্র কৌতূহলে জানতে চাইল, শুধু কি? এক বুক দীর্ঘশ্বাস ফেলে রূপা খুব ধীর গলায় বলে, ক্যান্টি বাঁধন ভাইয়ের ল্যাপটপ ভেঙে ফেলেছে। বৃষ্টির চোখ যেন ধাক্কা খেয়ে কপালে উঠে গেল। তীব্র বিস্ময় নিয়ে বলে, কি বলিস? রূপা বিছানা ছেড়ে উঠে বসতে বসতে বলে, হ্যাঁ রে, উনি দারুণ খেপে গেছে। আমার এখন কিছু একটা করতে হবে। বৃষ্টির দুশ্চিন্তা আরো বাড়ল। সে তটস্থ হয়ে প্রশ্ন করে, এখন কি করবি তুই? রূপা কিছুক্ষণ গভীর ভাবনায় ডুবে থেকে বলে, আমি চাচ্ছি ওনার ল্যাপটপটা ফেরত দিতে, কারণ জিনিস ভাঙার দায়
মাথায় নিয়ে বেঁচে থাকতে চায় না। বৃষ্টি চরম অবাক হয়ে বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠল। রূপার এমন অবাস্তব কথা শুনে তার দুই চোখ কপালে উঠে বলে, তুই কি পাগল হয়ে গেছি? এতগুলো টাকা পাবে কোথায় তুই? বাঁধন ভাইয়া যে স্মার্ট, কম দামের ল্যাপটপ কোনোভাবেই ব্যবহার করবে না, মিনিমাম 10 লাখের উপর তো দাম হবেই। রূপা মলিন মুখে আলতো মাথা নাড়ল। বৃষ্টি ভুল ভাঙাতে গিয়ে ঠোঁট আলগা হাসি ফুটিয়ে দেয়। তুই পাগল, ওনার পার্সোনাল ল্যাপটপ ভাঙেনি, সরকার থেকে দেওয়া ল্যাপটপ ভেঙে গেছে। এতক্ষণে বৃষ্টির বুকের উপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় ধপ করে বসে পড়ে বলে, ও তাই বল, ওটা আর কত হবে? এই ধর 1,20,000 বা 1,60,000। 1,60,000 টাকার অঙ্কটা আসতে রূপার বুকের ভেতরটা ছট করে উঠল। এতগুলো টাকা সে হুট করে কোথায় পাবে? তার উপর নিজে জিদের বসে বলে এসেছে 1 সপ্তাহের মধ্যে ল্যাপটপ ফেরত দেবে। সে বৃষ্টির দিকে গভীর আকুতি নিয়ে তাকে ফিস করে বলে, তুই শিওর এত টাকা লাগে? বৃষ্টি সোফায় আরাম করে পিঠ ঠেকিয়ে রূপার দিকে তাকালো। নিজের এক হাত নেড়ে বেশ জাকালো ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ রে। আচ্ছা দাঁড়া, এক এক জনের ল্যাপটপের মডেল তো এক এক রকম থাকে। তুই এক কাজ কর, ল্যাপটপের নামটা বল, আমি এখনই গুগলে সার্চ করে প্রাইস বের করছি। বলে বৃষ্টির হাতের ফোনটা আনলক করতে লাগলো। রূপা কপালে হালকা হাত দিয়ে চোখ বুজে সেই মুহূর্তটা মনে করার চেষ্টা করলো। ডন্ডির ল্যাপটপটা যখন টেবিল থেকে ডপাস করে মেঝেতে পড়ে গেল, তখন সে অবস্থা দেখেছিল। ওটার ডিসপ্লে প্যানেলের নিচে চকচকে রূপালী অক্ষরে একটা নাম লেখা ছিল। সে ঝট করে চোখ খুলে বৃষ্টির দিকে ফিরে নামটা আওড়ে বলে, এইচপি এলিটবুক 814। বৃষ্টির আঙুলগুলো এক মুহূর্তের সময় নষ্ট না করে ফোনের স্ক্রিনে ঝড় তুলল। সেকেন্ডের মাথায় প্রাইসটা স্ক্রিনে ভেসে উঠতেই বৃষ্টির নিজের চোখ ছানাবড়া হয়ে গেল। সে ঝটপট বিছানার কাছে এগিয়ে এসে ফোনটা রূপার চোখের সামনে বাড়িয়ে ধপ করে ধরিয়ে দিয়ে বলে, দেখ, নিজের চোখেই দেখে নে এবার। রূপা কাঁপা হাতে ফোনটা নিজের মুখের সামনে ধরলো। স্ক্রিনে জলজল করে দামটার দিকে নজর যেতেই তার দুই চোখ এক ঝটকায় কপালে উঠে গেল। চোখের সামনে পরিষ্কার করে লেখা 1,60,000 টাকা প্রাইজ। পুরো মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে চক্কর দিয়ে উঠল তার। সে দু হাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে বিছানায় ধপ করে বসে পড়ল। রূপার এমন হা হুতাশ দেখে বৃষ্টি তার পিঠে হাত বুলিয়ে অভয় দেওয়ার সুরে বলে, এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতো। বাঁধন ভাইয়ের ল্যাপটপ তো ভেঙে ফেলেছিস, বাইরে কোনো অচেনা মানুষটা তো আর না। রূপা জেদি চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, না আমি দিবই। বৃষ্টি কিছুক্ষণ ভেবে বলে, তাহলে নর্মাল একটা কিনে দে, 70,000 টাকার মধ্যে ভালো ল্যাপটপ পেয়ে যাবে। রূপা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, না, এইচপি এলিবুকই 840 ভেঙেছি। এইচপি এলিবুক H40 দিব। ওটা যদি 10 লাখ টাকাও হয় তবুও দিব। বৃষ্টির চোখ কপালে উঠে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলে, এত টাকা কোথায় পাবি তুই? রূপার আগে মুখে বালিশটাকে জড়িয়ে ধরে বলে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করব, তাও দেব। বৃষ্টির হাসি চেপে রাখা দায় হয়ে গেল। সে খিলখিল করে হেসে বলে, তোরে দেখে মনে হচ্ছে এখন একটা বাটি নিয়ে বের হয়ে যাবি। রূপার চোখ রাঙিয়ে তাকাতেই বৃষ্টি হাসি থামানোর চেষ্টা করে বলে, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, আমাকে একটু ভাবতে দে, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। রূপা দীর্ঘশ্বাস ফেলল। বৃষ্টি ফের বলল, চিন্তা করিস না দোস্ত, আমি আছি তো তোর পাশে। এদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামলো। রান্নাঘরে শিল্পী রোমান আর রজনী রোমান রাতের রান্না নিয়ে ব্যস্ত। আকাশ রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়ে বললে, মা 1 কাপ কফি দিতে পারবে? কথাটা বলেই উত্তরের অপেক্ষা না করে চলে গেল। শিল্পী রোমান তাড়াতাড়ি পানি গরম করতে দিলেন। কফি বানাতে বানাতে মাগরিবের আজান ভেসে এলো চারদিক থেকে। তিনি ঘড়ির দিকে তাকিয়ে হালকা অস্থির হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেছে। দ্রুত কফির মগে ঢেলে ট্রের উপরে রাখলেন। ঠিক তখনই বৃষ্টি সিঁড়ি বেয়ে নিচে নামলো। শিল্পী রোমান যেন হাতে চাঁদ পেলেন। তিনি তাড়াতাড়ি বৃষ্টির সামনে গিয়ে কফির মগটা এগিয়ে দিয়ে বলে, মা, এই কফিটা তোমার আকাশ ভাইয়ের রুমে একটু দিয়ে আসো তো, আমার অজু করতে হবে, আজান হয়ে গেছে। শিল্পী রহমানের মুখের কথাটা শুনতেই বৃষ্টির বুকের ভেতরটা একদম ধক করে উঠে। মনে এক নিমিষে একরাশ ভয় ঢুকে গেল তার। তখন কেবিনে গিয়ে নাম্বার দিয়ে আসেনি, এখন আবার রুমে গেলে যদি ধমক দেয়। কিন্তু শিল্পী রহমানের এই আকুতি ভরা অনুরোধটাও
যে কোনোভাবেই ফেলতে পারবে না। নিজের ভেতরের প্রবণ অস্থিরতা কোনোভাবে আড়াল করে মুখে একটা জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, আচ্ছা আন্টি, দিয়ে আসছি। শিল্পী রোমান পরম মায়ায় বৃষ্টির মাথায় হাত রেখে হেসে বললেন, লক্ষ্মী একটা মেয়ে, বলে দ্রুত পায়ে এখান থেকে চলে গেলেন শিল্পী রহমান। বৃষ্টি এক বুক ভর বড় বড় শ্বাস টেনে নিজের ফুসফুসটা হালকা করে চেষ্টা করলেন। ধীরে ধীরে পা বাড়ালো আকাশের রুমের দিকে, অথচ প্রতিটা কদমে তার বুকের ভেতরটা কেউ যেন জোরে জোরে হাতুড়ি পিটাচ্ছে। রুমের দরজার সামনে এসে নিজের সবটুকু সাহস সঞ্চয় করে মুখে একটা আলগা হাসি ঝুলিয়ে নক করে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তার আগে ভেতর থেকে আকাশের চেনা কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ মা, আসো। মুহূর্তেই দুর্ভ্রু কুঁচকে গেল বৃষ্টির। নিজের মনেই খটকা লাগলো, ওকে মা ডাকলো কেন? সে ঠোঁট কামড়ে ধরে মাথাটা নিচু করে খুব ধীরে ধীরে রুমের ভেতরে পা রাখলো। আকাশ তখন সোফায় আরাম করে বসে একদমই ফোন টিপছিল। দরজার দিকে না থেকেই খুব স্বাভাবিক গলায় বলে, কি ব্যাপার মা, তুমি তোমার রুমে পারমিশন নিয়ে আসো না? আজ হঠাৎ পারমিশন? আমার ওপর কি কোনো রকম রেগে আছো? কথাটা কানে আসতে হাতের কবিটা কেঁপে উঠে মেঝের উপর উপক্রম হলো বৃষ্টির। সে নিজের দাঁতে দাঁত চেপে রাগ আর অস্থিরতা সামাল দিল। এই ছেলে তাকে কি মা ডাকছে? নিজেকে কোনোভাবে শান্ত রেখে গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক করে আস্তে আস্তে বলে, স্যার, আমি বৃষ্টি, আপনার মা নয়। চমকে উঠে ঝট করে সামনে তাকালো আকাশ। চোখের সামনে মাকে না দেখে বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে তীব্র বিরক্তিকর আর দুই ভ্রু কুঁচকে একাকার হয়ে গেল। সোফা থেকে সোজা হয়ে বসে বেশ চড়া গলায় ধমকে ওঠে, ইডিয়েট! কারো রুমে আসলে নক করে পারমিশন নিয়ে আসতে হয় জানো না? হোয়াট এ ব্যাড ম্যানার্স! বৃষ্টি বেবাসেকা খেয়ে মাথাটা আরো নিচু করে ফেলে আমতা আমতা করে বলে, স্যার, আমি নকই করেছি। কিছু বলতে যাব তার আগে আপনি আমাকে মা বানিয়ে। কথাটা পুরো শেষ হওয়ার আগেই রাগে ক্ষোভে দাঁতে দাঁত চেপে সোফা ছেড়ে ঝট করে দাঁড়িয়ে যায় আকাশ। আঙুল উঠিয়ে গর্জে ওঠে, জাস্ট শেট আপ স্টুপিড, ওয়ান মোর ওয়ার্ড অ্যান্ড আই উইল ফায়ার ইউ। বৃষ্টি ভয়ে পেয়ে জলদি জলদি মাথা নাড়ালো। ওকে স্যার, এই যে আপনার কফি। বলেই পা টিপে টিপে আকাশের একদম সামনে এসে কফির মগসুর ট্রেটার দিকে বাড়িয়ে ধরে। আকাশ নিজের বাম হাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল। ডান হাতটা বাড়িয়ে কফির মগটা আলতো করে নেওয়ার সময় বৃষ্টির জোরসোরো হয়ে থাকার ভঙ্গিটা তার নজরে পড়ল। কফিতে একটা চুমুক দিয়ে কৌতূহলী গম্ভীর গলায় শুধালো, তুমি সবসময় আমার মাথা নিচু করে থাকো কেন? চমকে উঠে ভেতর বাইরে পুরো কেঁপে উঠল বৃষ্টির। এই খিটখিরে পুরুষটার চোখের দিকে তাকাতেই যে তার বুকের ভেতর কেমন উলটপালট হয়ে যায়, সে কথা সে মুখ ফুটে কেমনে বোঝায়? স্যার, এমনি, আমি যাই এখন, বলে এক সেকেন্ড সময় নষ্ট করলো না সে। পিছনে ফিরে পা বাড়াতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে আকাশের ধারালো কণ্ঠ ধেয়ে এলো, জাস্ট এ মিনিট, দাঁড়াও। নিমিষেই পা দুটো যেন মেঝেতে আটকে গেল বৃষ্টির। বুকের ভেতরের হার্টবিটটা এত জোরে চলছে যে সেটা তাকে রীতিমতো জ্বালিয়ে মারছে। আর সব থেকে বেশি জ্বালাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা এই গম্ভীর পুরুষটা। কোনো রকম নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল সে, মাথাটা যথারীতি নিচু রেখে কাপা গলায় বলে, জি স্যার, বলুন। আকাশ কফির মুখে আলতো একটা চুমুক দিল, চোখ জোড়া বৃষ্টির উপর স্থির রেখে শান্ত কিন্তু কড়া গলায় বলে, কলেজে আমি তোমার বাবার নাম্বার চেয়েছিলাম, তখন তো দিলে না, এখন দাও। এবার আর নিজের ওপর নিয়ন্ত্রণ রইল না বৃষ্টির। সহসা মাথা তুলে আকাশের চোখের দিকে তাকালো। তার পুরো মুখটা তখন চরম অসহায়ত্বে ভেঙে গেছে। কাতর গলায় বলে, স্যার। আকাশ কফির মগটা ঠোঁটের কাছে ধরে রাখার ভান করে বেশ ভাব নিয়ে এক ভ্রু উঁচিয়ে শুধাই, বলো। বৃষ্টি এবার একদম বাচ্চাদের মতো দু হাত জোর করে অনুনয় বিনয় করার সুরে বলে, মাফ করে দিন স্যার, প্লিজ। আর কখনো এমন ভুল হবে না, সত্যি বলছি। এখন থেকে প্রতিদিন একদম ঠিকঠাক পড়া শিখে যাব। বৃষ্টির এই কাঁচি বাচ্চাদের মতো ভয়ার্ত চেহারা দেখে মনে বেশ মজা পেল পুরুষটি, কিন্তু বাস্তবে নিজের মুখের ভাব এক চুলও নড়তে দিল না সে। গলাটা যথাযথ গম্ভীর আর ভারী করে বলল, দ্যাটস ট্রু। বৃষ্টি জলদি জলদি হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে এখন মাথাটা কেটে পড়ে যাবে। আকাশের ঠোঁটের কোণে আবসা হাসি রেখা ফুটে উঠলেও সে একটা দীর্ঘশ্বাস ফেলে কড়া গলায় বলে, ঠিক আছে, নাও ইউ মে গো। তবে নেক্সট টাইম পড়া না পারলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা জাস্ট মাথায় রেখো। একটা বড় ফাড়া কেটে গেল ভেবে বৃষ্টি মনে মনে হাঁপ ছাড়ে। আর কখনো অবচেতনা মনে তার মুখ থেকে
ফসকে বেরিয়ে যায়। ওকে হিটলার স্যার। কথাটা কানে যাওয়ায় আকাশ রাগে চোখ দুটো বড় বড় করে তাকায়, চল শক্ত করে গর্জে ওঠে। হোয়াট? কি বললে তুমি? নিজের চরম বোকামিতে ঝট করে দাঁত দিয়ে জিভ কামড় দিল বৃষ্টি। আর এক মুহূর্ত দাঁড়ানো মানে নির্ঘাত মরণ। সে ভয়ে সোজা দরজার দিকে দৌড় লাগালো। রুম থেকে বের হওয়ার জন্য দ্রুত পা বাড়াতেই পেছনে ফিরে চিৎকার করে কথাটা ছুড়ে দিয়ে পালালো। সরি স্যার, সত্যি কথা ভুলে মুখ থেকে বেরিয়ে গেছে। দুদিন আগে গ্রামে মামাতো বোনের বিয়ে খেতে এসেছে ইস্তিয়াক। প্রথম দুটো দিন বেশ ভালোই কাটছিল, হাসি খুশি আড্ডা আর পাড়া পড়শি সকলের সাথে মিলেমিশে ভালোই আনন্দ করেছে। কিন্তু আজ হঠাৎ বিয়ের মোক্ষম দিনেই শোনা গেল মস্ত বড় এক দুঃসংবাদ। আসল বর নাকি অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এই কথা ছড়াতেই চারপাশের প্রতিবেশ আর লোকজন মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। মেয়েটার জীবন নাকি এক নিমিষেই নষ্ট হয়ে গেল, কলঙ্ক লেগে গেল তার পবিত্র গায়ে। এত কিছুর মাঝে ইস্তিয়াকের অবশ্য একদম স্বাভাবিক। সে বাইরের উঠোনে একটি প্লাস্টিকের চেয়ারে বসে আইস করে পায়ের উপর পা তুলে নিজের মতো বুট হয়ে বসে ফোন চাপছে। চারপাশের এই কান্নাকাটি আর ওঠ্ঠগোল যেন তাকে বিন্দুমাত্র স্পর্শ করছে না। আশেপাশে যেন কিছুই হচ্ছে না। হঠাৎ করে এসে খেয়াল করলো তার বাবা, মামা আর সবাই এসে একজোট হয়ে ঠিক তার সামনে থমকে দাঁড়িয়েছে। ইস্তিয়াক সামান্য ভ্রু কুঁচকে সবার মুখের দিকে একবার তাকালো, কিন্তু পরক্ষণেই সেটাকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে আবার নিজের মতো করে ফোনের স্ক্রিনে আঙুল চালাতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তার বাবা আর মামা যেভাবে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তাতে বেশ বিরক্ত হয়ে ফোন থেকে মুখ তুলে সবার দিকে তাকালো সে। কি হয়েছে? সবাই আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? ইস্তাকের মামা আচমকা এগিয়ে এসে ইস্তাকের এক হাত শক্ত করে ধরে ফেললেন। পরক্ষণে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে আকুতি ভরা গলায় বললেন, ইস্তিয়াক বাবা, বাঁচা আমায়। এই বুড়ো বয়সে তোর মামার সম্মানটা একটু বাঁচা বাবা। ইস্তিয়াকের চরম অবাক হয়ে নিজের চোখে দুটো বড় বড় করে বলে, আমি বাঁচাবো মানে? কি বলছেন কি মামা? ইস্তিয়াকের মামা চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় বলেন, আমার এই অবস্থায় মেয়েটাকে তুই বিয়ে কর বাবা। এই মুহূর্তে একমাত্র তুই পারবে আমার মেয়েটার সমাজের বুকে কলঙ্কিত হওয়া থেকে উদ্ধার করতে। কথাটা শোনা মাত্রই ঝটকা দিয়ে মামার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইস্তিয়াক। বসা থেকে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে কড়া গলায় বলল, অসম্ভব, এটা আমি কখনোই করতে পারবো না। ছেলের এমন ছাপছপ জবাব শুনে ইস্তিয়াকের মা এবার হতদন্ত হয়ে সামনে এগিয়ে এসে বললেন, কেন করতে পারবি না শুনি? সীমা কত ভালো মেয়ে, দেখতেও তো মাশাআল্লাহ কত সুন্দর, ওকে বিয়ে করতে তো সমস্যা কোথায়? মায়ের মুখে বিয়ের জোর জবরদস্তির কথা শুনতে এক নিমিষে বুকের ভেতরটা তীব্র ব্যথায় মুসর দিয়ে উঠল ইস্তিয়াকের। চোখের সামনে মুহূর্তে ভেসে উঠল রূপা সেই মায়াবী মুখখানা, মেয়েটাকে সে যে নিজের অজান্তে প্রচন্ড রকম ভালোবেসে ফেলেছে। রূপাকে ছাড়া অন্য কোনো মেয়ের নিজের অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। সে নিজের ভেতরের অস্থিরতা লুকিয়ে চেয়ারে শক্ত করে বলে, তার আলাদা কোনো কারণ নেই মা, আমি এই বিয়ে কোনোভাবেই করতে পারবো না। তাছাড়া আমার সীমাকে ওইসব চোখে ভালো লাগে না। ছেলের মুখে সীমার অপছন্দের কথা শুনে এবার ইস্তিয়াকের বাবা বেশ চড়া গলায় গম্ভীর মুখে বলেন, কেন ভালো লাগে না সীমাকে? মেয়েটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর, আচার আচরণ স্বভাব চরিত্র সব দিক থেকেই কত ভালো। সবার এই একঘেয়ে জবরদস্তিতে ইস্তিয়াকের মাথায় যেন রক ছিঁড়ে গেল। সে তীব্র রাগে পাশে থাকা প্লাস্টিকের চেয়ারে সজোরে একটা লাথি মেরে চেঁচিয়ে বলে, ব্যাপারটা ওরকমের না। তোমরা সবাই মিলে আমার কথাটা বুঝতে পারছো না কেন? আমি সীমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। ছেলের এমন অধৈর্যতা দেখে ইস্তিয়াকের মা উল্টো মারাত্মক রেগে আগুন হয়ে গেলেন। তিনি নিজের আঙুল উঁচিয়ে ঝাঁঝালো গলায় বলেন, ওকে তোকে বিয়ে করতেই হবে। তোকে আমি জন্ম দিয়েছি, তোর কোনো ফালতু ওজোর আপত্তি আমি শুনতে চাই না। মায়ের এমন একরোখা হুকুম শুনে ইস্তিয়াক নিজের জেদ অটল রইল। সে দুই হাত ছুঁড়ে সাফ জানিয়ে দিল, আমি করব না বিয়ে, ব্যাস, আর এক মিনিটও থাকবো না আমি এই জঘন্য জায়গায়। এই বলে ইস্তিয়াক নিজের ব্যাগটা নেওয়ার জন্য আরো এখান থেকে চিরতরে চলে যাওয়ার জন্য হনহনিয়ে পা বাড়ালো। ছেলের এমন চলে যাওয়ার ভঙ্গি দেখে পিছন থেকে মা তার শেষ অস্ত্রটা ছুড়ে দিয়ে তীক্ষ্ণ চিৎকার করে বললেন, তাহলে তুইও কান খুলে শুনে রাখ, আর যদি তুই সীমাকে বিয়ে না করিস তাহলে কাল সকালে তুই তোর মায়ের মরা মুখ দেখবি।